আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় যেটা সেটা লেকচার 4 শুরু করতে যাচ্ছি। আমরা কিন্তু 1.2 কিন্তু শুরু করে ফেলেছিলাম। আমরা হচ্ছে ইতিমধ্যে দশমিক সংখ্যার কিভাবে বর্গমূল বের করতে হয়, তারপর হচ্ছে আমাদেরকে আসন্ন মান অর্থাৎ বলে দিবে যে দশমিকের পরে 3 দশমিক স্থান পর্যন্ত মানে বর্গমূল যেটা বের করতেছি তার 3 দশমিক স্থান অথবা 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলবে। এগুলো কিন্তু আমরা গত ক্লাসে শিখে নিয়েছিলাম। আমাদের কিন্তু চ্যাপ্টারের খুব বেশি কনসেপ্ট শেখা বাকি নেই। আজকের ক্লাস আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাস, অর্থাৎ আর মাত্র 2টা ক্লাস, আজকের ক্লাস সহ আর 2টা ক্লাসের মধ্যেই তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আজকে আমাদের টপিক হবে তোমাদের হচ্ছে যে ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশের বর্গমূল আমরা কিভাবে বের করব সেটা শেখা। বুঝতে পেরেছো? যেমন তোমাদের অনুশীলনীর 1.2 এর 9 নম্বর অঙ্কতে দেখবা যে এরকম 4টা অঙ্ক আছে। এগুলা দেখো প্রত্যেকটাই কি বলতো ভগ্নাংশ না ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশের বর্গমূলটা তোমাকে বের করতে হবে। তো প্রথম যেটা আছে সেটা আমি এই পেজেই করে ফেলবো। দেখো কনসেপ্টটা বা এখানে কিভাবে অঙ্কটা করবা সেটা যদি বলি, এটা খুবই সহজ। কিরকম ভাবে সহজ? দেখো আমাদের যে ভগ্নাংশ থাকে এই ভগ্নাংশে আমরা জানি যে উপরে থাকে হচ্ছে গিয়ে লব, তাই না, আর নিচে থাকে হচ্ছে গিয়ে হর। এখন যদি আমাকে এই পুরো জিনিসটাকেই বর্গমূল করা লাগে তার মানে আমরা এরকম রুট চিহ্ন দিতে পারি। আচ্ছা, এখন ভগ্নাংশের বর্গমূল করা বলতে বোঝায় কি জানো? বলতে বোঝায় হচ্ছে এই দেখো এই রুট যেটা মানে বর্গমূলটা তুমি লবকেও করবা, বর্গমূলটা তুমি হরকেও করবা। বুঝা গেছে? এইটুকু হলেই তোমাদের অঙ্কগুলা পারা যাবে। কি বললাম? কোন ভগ্নাংশের বর্গমূল করা বলতে বোঝায় ভগ্নাংশে যেহেতু লব আর হর থাকে তাহলে ওই লবকেও বর্গমূল করা, হরকেও বর্গমূল করা, এরপর যা আসে। ঠিক আছে? দেখো এখন ক নাম্বার যে অঙ্কটা আছে তোমাদের, হ্যাঁ 9 এর ক নাম্বার যে অঙ্কটা আছে সেখানে বলতিছে 164 এর বর্গমূল বের করতে হবে। কি করতে হবে? 164 দেওয়া আছে, এই যে এটার বর্গমূল বের করতে হবে। তো দেখো তো এটার লব কত 1, এটার হর কত 64, তাহলে আমরা হচ্ছে এই লবের বর্গমূল বের করব, এই হরের বর্গমূল বের করব, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো তোমরা বলো তো 1 এর বর্গমূল কত হবে? 1 এর বর্গমূল আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে শিখে আসতেছি এটা কিন্তু বর্গ সংখ্যা 1। কেন? কারণ 1 কে 1 ইনটু 1 লেখা যায়, তাই না? মনে আছে তোমাদের এগুলা? দেখো 1 ইনটু 1 মানে হচ্ছে 1, তারপরে 2 ইনটু 2 মানে হচ্ছে গিয়ে 4, তারপরে 3 ইনটু 3 মানে হচ্ছে গিয়ে 6। এগুলো হচ্ছে বর্গ সংখ্যা, এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। এটার বর্গমূল হচ্ছে গিয়ে ওরা, তাই না? যেমন 4 এর বর্গমূল 2, আচ্ছা 3 তিরিক্ষা 6 না 9 হয়, সরি 3 তিরিক্ষা 9 হয়, হ্যাঁ ভুলে লিখে ফেলেছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। হ্যাঁ, তো এই 9 এর বর্গমূল হচ্ছে গিয়ে 3 হয়। তাহলে দেখো 1 যেহেতু বর্গ সংখ্যা, 1 এর বর্গমূল হচ্ছে গিয়ে আমাদের হয় গিয়ে 1। ওকে, তার মানে আমরা দেখো লব যে আছে 1, 1 এর বর্গমূল লিখে ফেললাম। এরপর 64 যে আছে, তো 64 এর বর্গমূল দেখো তো কত হয়? 64 এর বর্গমূল দেখো এরকম করতে করতে তুমি যখন 8 গুণ 8 লিখবা তখন তুমি কিন্তু পেয়ে যাবে 64। তো এটা বর্গ সংখ্যা, তো এটা বর্গমূল হচ্ছে গিয়ে 8, এটা বর্গমূল হচ্ছে গিয়ে 8। ঠিক আছে, তার মানে দেখো আমরা এই যে লব যে আছে তার বর্গমূল জানলাম, হর যে আছে তার বর্গমূল জানলাম। তাহলে তাহলে হচ্ছে কি আমরা এখন লিখে দিব যে সুতরাং আমাদেরকে এই যে 164 এর বর্গমূল বের করতে বলছিল, তাই না? অর্থাৎ আমাদেরকে এটা বের করতে বলছিল যে √1 1 ডিভাইডেড বাই 64। ঠিক আছে, এটা বর্গমূল বের করতে বলছিল। তো সেই ক্ষেত্রে আমরা দেখো পেয়ে গেছি যে এই 1 এর যে বর্গমূল যেটা, হ্যাঁ যে এটা, আর 64 এর বর্গমূল যেটা, দেখো 1 এর বর্গমূল কত আসে? 1। দেখো 64 এর বর্গমূল কত আসে? 8। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝা গেছে? এই ভগ্নাংশের উত্তর হচ্ছে এটাই। তো সিম্পল, তোমাকে যে ভগ্নাংশ দেওয়া থাকবে লবের বর্গমূল করবা, হরের বর্গমূল করবা। বুঝতে পেরেছো? লবের বর্গমূল করবা আর হচ্ছে গিয়ে হরের বর্গমূল করবা। এখন আমরা যদি হচ্ছে গিয়ে একটু খ নাম্বার অঙ্কটা দেখি, এখানে খ নাম্বারে যেটা আছে, খ নাম্বার আছে 49/121। ঠিক আছে, এটা দেওয়া আছে 49/121। তো দেখো এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তো আমাকে যেহেতু বর্গমূল বের করতে হবে তাহলে লবের বর্গমূল আমার লাগবে। দেখো এই যে লব, লব হচ্ছে 49, তাহলে এইটার বর্গমূল আমার লাগবে। তোমরা কি বলতে পারো 49 কার বর্গ, মানে 49 হচ্ছে কার বর্গ সংখ্যা? যার বর্গ সংখ্যা হয় তা সেটাই তো বর্গমূল হয়, তাই না?
49 হচ্ছে 7 বর্গ, 7 × 7, ঠিক আছে। তো 49 তাহলে বর্গমূল হবে হচ্ছে গিয়ে 7। তোমরা কি কেউ বলতে পারো 121 এর বর্গমূল কত? 121 এর বর্গমূল কত? যদি তোমরা ভুলেও যাও তোমাদের এত টেনশনের কিছু নাই, বাট এটা মাথায় রাখা খুবই ভালো, ঠিক আছে। তোমরা তোমাদের হাতের ক্যালকুলেটরটা দিয়ে তোমরা বের করে নিতে পারো যে 121 এর রুট করলে হয় হচ্ছে 11, বাট এটা তোমাদের নিজের থেকে জানতে হবে। আমরা কিন্তু 20 পর্যন্ত বর্গ সংখ্যা মনে রাখবো আর তাদের বর্গমূল মনে রাখবো। কি বললাম? 20 পর্যন্ত তাদের বর্গ মনে রাখবো আর বর্গমূল মনে রাখবো, ঠিক আছে। তোমাদের বইয়ের একদম লেকচার একে কিন্তু আমরা 20, 1 2 3 4 5 6 করে একদম 20 পর্যন্ত এদের বর্গ কি হয় সেটা শিখে নিয়েছিলাম। আচ্ছা, দেখো আমি ওর বর্গমূল জানি, ওর বর্গমূল জানি, যেহেতু আমাকে প্রশ্নে এটা বের করতে হবে যে এই ভগ্নাংশটার বর্গমূল, তাই না? এই ভগ্নাংশটার বর্গমূল, তার মানে এই বর্গমূল করা মানে উপরে যে আছে তার বর্গমূল আর নিচে যে আছে তার বর্গমূল। এখন আমরা তো ওই যে ভাইয়া আগে থেকে বের করে নিচ্ছি যে 49 এর যে বর্গমূল, দেখো এটা কত? এটা হচ্ছে 7, আর 121 এর বর্গমূল কত? এই হচ্ছে কি 11। এইটাই উত্তর, 7/11, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, এখন এই যে এই দুইটা অঙ্ক করলাম খুবই সিম্পল ভাবে করলাম, বাট হচ্ছে এই দুইটা অঙ্ককে তুমি চাইলে একটু ডিফারেন্ট ওয়েতেও করতে পারো। একই নিয়ম, ডিফারেন্ট না, বাট আরেকটু স্মার্টলি লিখলে বেটার হয়। কিরকম? দেখো এই যে এই অঙ্কটার কি, ঠিক আছে, যে কিভাবে লিখলে বেটার হয়। তোমাদেরকে এখন আমি একটা জিনিস বলি, তোমরা আমাকে একটু বলো তো 5 এর বর্গ কত? বলো 5 এর বর্গ কত? তোমরা বলবা 5 এর বর্গ ভাইয়া এই যেভাবে লিখি আমরা 5 স্কয়ার, তাই না? অর্থাৎ 25। এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, একটা উদাহরণ বলতেছি আর কি। আচ্ছা, তো যেহেতু 5 এর বর্গ 25, হ্যাঁ, যে 5 এর বর্গ 25, এটা হচ্ছে বর্গ, আর 25 এর বর্গমূল তাহলে কত হয়? 5 হয়, তাই না? 25 এর বর্গমূল হচ্ছে গিয়ে কি হয়? 5 হয়। তো দেখো তোমাকে যদি এইটা বের করতে বলে √25 মানে 25 এর বর্গমূল কত হবে? তুমি কিন্তু জানো ভাই এটা 5 হয়। দেখো এখান থেকে 25 এর বর্গমূল 5, বাট এই 5টা একটু লেখার নিয়ম আছে। কিভাবে লিখবা জানো? ফার্স্টে তুমি কি করবা, রুটের ভেতর এখানে যে আছে, রুটের ভেতর যেই থাকবে তাকে বর্গ ফরম্যাটে লিখবা। যেমন দেখো 25 না, এটাকে বর্গ ফরম্যাটে লেখা যাবে 5 স্কয়ার, ঠিক আছে। কি লেখা যাবে? 5 স্কয়ার। এইটাই তোমার কাজ, ঠিক আছে। যে রুটের ভেতর যে থাকবে তাকে বর্গ ফরম্যাটে লিখবা। ওকে, কিভাবে? 25 এর বর্গমূল 5, তাহলে 5 এর স্কয়ার এভাবে লিখবা। কঠিন না, একটু দেখো। পরের লাইনে তুমি কি লিখবা জানো? মনে রাখো এই রুট আর স্কয়ার কাটাকাটি যে শুধু 5 হবে। আপাতত তোমাদের জন্য এতটুকুই, যদিও রুট মানে হচ্ছে পাওয়ার হাফ বুঝায়, হ্যাঁ, এটা একটু বড় ক্লাস বা আস্তে ধীরে তোমরা শিখবা। এখন আপাতত তোমরা মনে রাখো যে রুটের ভেতর যদি কোনো কিছুর বর্গ থাকে, রুটের ভেতর কোনো কিছুর বর্গ থাকলে রুট আর ওই বর্গটা ভ্যানিশ হয়ে শুধু 5 হবে। অর্থাৎ সবসময় মনে রাখবা তোমার কাছে যদি রুটের ভেতর ক স্কয়ার হয় তাহলে অ্যান্সার পাবা তুমি শুধু ক, ঠিক আছে। কেন? রুট আর স্কয়ারটা কাটাকাটি যাবে। ওকে, এই জিনিসটাকে একটু বুঝাই রাখলাম। তাহলে এটা বুঝাই রেখে তোমাদের লাভটা কি? তো এই যে আমরা তোমাদের যে প্রথম অঙ্কটা করলাম, এই যে প্রথম অঙ্কটা করলাম, এটাই দেখো আমি আবার একটু করব, ঠিক আছে। এটা এভাবে করতে পারো তোমরা ভেঙে ভেঙে আস্তে আস্তে, বা আরেকটা নিয়মটা হচ্ছে যদি তুমি এভাবে করো একটু সুন্দর হবে বা ভালো হবে। তোমাকে কি বের করতে বলছে? আবার প্রথম অঙ্ক, হ্যাঁ, 1/64 এর বর্গমূল, ঠিক আছে। তো তুমি লিখবা যে 1/64 এর বর্গমূল সমান সমান বর্গমূল মানে এই যে বর্গমূলের চিহ্ন দিবা কার? এই যে 1/64। তা এখন আমরা জানি বর্গমূল করা মানে দেখো উপরে বর্গমূল নিচেও বর্গমূল, ঠিক আছে, উপরেও বর্গমূল নিচেও বর্গমূল। এখন কি করবা? দেখো এই যে আছে 1, এই 1কে কার বর্গ ফরম্যাটে লেখা যায়? 1কে 1 এর বর্গ ফরম্যাটেই লেখা যায়, তাই না? 1 স্কয়ার এভাবে লেখা যাবে। আর 64 তো 8 এর স্কয়ার,
8 8 64, 8 এর স্কয়ার, এই যে এরকম স্কয়ার লেখা যায়, হ্যাঁ স্কয়ার। তো এখন মাত্র আমি কি বললাম বলতো, মাত্র আমি এই কথাটা বললাম যে এই রুট আর স্কয়ার কাটাকাটি যে শুধু এইটা হবে। তাহলে তুমি তাকাও, দেখো এখানে 1 আছে, 1 এর স্কয়ার আর রুট, তাহলে স্কয়ার আর রুট কাটাকাটি যে উপরে আসবে শুধু 1। নিচেও খেয়াল করে দেখো, রুট আর স্কয়ার কাটাকাটি যে শুধু 8। তোমাদের কাছে আমি জানি এইটাই সহজ, এটা মনে হবে ভাই কেমন কেমন, বাট বিশ্বাস করো এইটা তোমরা জীবনে এত ইউজ করবা এইসব পদ্ধতি, হ্যাঁ তো এগুলো খুবই বাচ্চাদের খুবই সহজ একটা বিষয়, হ্যাঁ তো বাট এইটা তোমরা প্র্যাকটিস করাটাই তোমাদের জন্য ভালো হবে। ওকে, বা তোমাদেরকে আমি যদি একটু মনে করো যে খারাপ পদ্ধতির কথা বলি, খারাপ পদ্ধতির কথা যদি বলে দিই, যে যদি তুমি কনফিউজড হয়ে যাও, কনফিউজড হওয়ার মতন কিছু নাই, তারপরে তো যদি তুমি কনফিউজড হয়ে যাও তাহলে তুমি হচ্ছে যে 1 না এই 1 এর রুট করবা। দেখো 1 এর রুট কত আসে, 1ই আসে, তাহলে দেখো বর্গমূলের স্কয়ার দিয়ে দিবা। তারপর দেখো 64 আছে তাই না, তো তুমি কি করবা বলো তো, তুমি কি করবা, দেখো 64 এর বর্গমূল করবা, কত আসে 8 না, এই 8 এর স্কয়ার লিখে দিবা। এভাবে অঙ্ক করলেই হয়ে যায়। যদি এটা কারো কাছে কঠিন লাগে আপাতত তুমি এভাবেই করো, বাট এখনই আমরা ওই পদ্ধতিতেই অঙ্কগুলোতে আগাবো। যেমন দেখো হচ্ছে যে গ নাম্বারটা, এটা কেমন ভগ্নাংশ বলতে পারো, এটা কি ভাঙা শিখেছো তোমরা ছোটকালে, মিশ্র ভগ্নাংশকে তোমরা কি ভাঙা শিখেছো? দেখো এটা আমরা কিভাবে করব, গ নাম্বারটা, গ নাম্বারে কত দেওয়া আছে 11, তারপর সমস্ত 97/144। এটাকে আমরা আগে কি করি বলতো, এটার সাথে এটা গুণ করে উপরেরটা কি করি, যোগ করি, তাই না? কি করি, যে নিচে যেটা আছে এটার সাথে 11 আগে গুণ হবে, 144 ইন্টু 11, এটার সাথে উপরেরটা যোগ হয়, আর নিচে যা আছে তাই, তাই না? এটা তো তোমরা আমার থেকে ভালো জানো, তাই না? আমি না উল্টা এগুলো ভুলে যাওয়ার কথা। ওকে, তো এখন দেখি যেটা কত আসে, 144 গুণ 11, এটা করলে আসে হচ্ছে 1584, এর সাথে যোগ হবে হচ্ছে গিয়ে, এর সাথে যোগ হবে গিয়ে 97, তাহলে 1681/144। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার কাহিনী। এখন তোমাকে বলছে এইটার বর্গমূল করতে, এখন আমরা দেখো এইটা মানে জানি তো এইটা, ঠিক আছে, তুমি এভাবে লিখতে পারো যে 11 সমস্ত 144 এর এর বর্গমূল, বর্গমূল মানে এটা বোঝাচ্ছে 11 97 144। এখন আমরা এই যে এইটা মানে জানি হচ্ছে এইটা, তো লিখে দাও, এটা মানে হচ্ছে 1681 ডিভাইডেড বাই 144। ঠিক আছে, এখন দেখো আমরা বর্গমূল করা বলতে বুঝাই উপরেও বর্গমূল হবে নিচেও বর্গমূল হবে, তাই না? এটাই তো কাহিনী। আচ্ছা এখন উপরে দেখো, উপরেরটা কত, সত্যি কথা বলো আমি নিজে এটা মুখস্থ রাখতে পারিনি, হ্যাঁ, যে 1681 এর বর্গমূল কত, তো আমি কি করবো, একটু ক্যালকুলেটর হেল্প নেবো, 1681, তো এটা দেখো রুট করে দেখবো, এটা আসে 41, তার মানে 41 এর বর্গ হচ্ছে 1681, 41 এর বর্গ হচ্ছে গিয়ে 1681। তাহলে লিখে দিই যে এই যে রুট দিয়ে লিখলাম, যে কার 1681 কার বর্গ, 41 এর, দেখো 41 এর বর্গ, আর নিচে দেখো রুট, এখন 144 এর বর্গমূল কত, এটা কিন্তু 12 পাবা, ঠিক আছে 12 পাবা, তারপর যদি ভুলে যায় 144 এর রুট করলে 12 পাবা, তার মানে 144 কে আমি কিভাবে লিখবো, 12 এর বর্গ, 12 এর বর্গ। এই যে এখন দেখো আমরা মাত্র কি শিখলাম, দেখে রুট আর স্কয়ার কাটাকাটি যে উপরে আসবে গিয়ে শুধু 41, দেখো রুট আর স্কয়ার কাটাকাটি যে নিচে আসবে শুধু 12, এটাই आंसर। দেখো বুঝছো কিনা, জাস্ট সিম্পল। ওকে, আবার বলি, যদি তোমাকে কোনো ভগ্নাংশ দিয়ে দেয়, তো ভগ্নাংশের ক্ষেত্রে কিছু না, লবের বর্গমূল হবে, হরের বর্গমূল হবে। এখন তুমি এভাবে করো নাকি হচ্ছে এই যেভাবে আস্তে 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 করো, তোমার ব্যাপার, ঠিক আছে, বাট এই যে এইভাবে করাটাই বেশি ভালো। ওকে, তো তোমাদেরকে হচ্ছে একটা আর কি আমি এখান থেকে এসডব্লিউ দিব, একটা বলতে এই ঘ নাম্বারটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া, যে গ নাম্বার যেভাবে করছে ঠিক সেভাবে ফলো করে ঘ নাম্বার করে ফেলো। এটা আমাদেরকে দেখাবা কিন্তু এসডব্লিউ কোথায় দেখাবা, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে না, সেই গ্রুপে তুমি যে
পোস্ট করলেই হবে ছবি তুলে খাতার। আচ্ছা, তো আমাদের তাহলে 9 নাম্বার শেষ। এখন খেয়াল করে দেখো, আমরা তোমাদের 10 নাম্বার অঙ্কগুলা করব। 10 নাম্বার হচ্ছে এখন আমরা কিভাবে করব। তো 10-এর ক নাম্বারটা নিয়ে যদি আমি একটু কথা বলি, আগে একটু কথা বলি তারপর অঙ্ক করি। হ্যাঁ, এটা আমি হচ্ছে আগে একটু রাফ আলোচনা করি। রাফ আলোচনা হচ্ছে বোঝানোর জন্য, হ্যাঁ, অঙ্ক করার জন্য রাফ করতেছি না। দেখো আমাকে এবার 6 আর 7 দিয়ে দিছে, 6/7 এটার বর্গমূল। তো খেয়াল করে দেখো, বর্গমূল করা মানে রুট। তো এই যে এবার উপরেও বর্গমূল হয়, নিচেও বর্গমূল হয়। বর্গমূল মানে হচ্ছে এটা, উপরেও হয় নিচেও হয়। এখন তুমি আমাকে বলতে পারো, এই দেখো 6 এটা কার বর্গ সংখ্যা? 6 কিন্তু আমরা জানি বর্গ সংখ্যার মধ্যে পড়ে না, তাই না? কারণ এই যে দেখো 1-এর বর্গ 1, 2-এর বর্গ হচ্ছে গিয়ে 4, 3-এর বর্গ হচ্ছে গিয়ে, একটু আগে আমি ভুলে 6 লিখছিলাম, তাই না? এটা হবে 9। খেয়াল করো যে 4-এর পরে কিন্তু নেক্সট বর্গ সংখ্যা 9। হ্যাঁ, মানে আমি একে বর্গমূল করলে 2 পাবো, একে বর্গমূল করলে 3 পাবো, মানে পূর্ণ সংখ্যা পাবো। বাট 6 আর 7কে বর্গমূল করলে আমরা পাবো দশমিক অ্যান্সার, পূর্ণ সংখ্যা পাবো না। তোমার যদি ডাউটও থাকে, তুমি যে খেয়াল করে দেখো যে 6, তোমাকে বলছি না যে বর্গ ফর্মেটে লিখতে, তো তুমি যদি খেয়াল করো যে 6-এর বর্গমূল খুঁজতে যাও, হ্যাঁ, এই যে দেখো 2 দশমিক সামথিং এরকম পেয়ে গেছো। তো প্যারার মধ্যে পড়ে গেছো তুমি। কিসের মধ্যে পড়ে গেছো? প্যারার মধ্যে পড়ে গেছো। হ্যাঁ, আবার নিচে খেয়াল করে দেখো, নিচে খেয়াল করে দেখো, নিচে এই যে 7, যেটা 7-এরও তুমি যদি বর্গমূল বের করতে যাও 2 দশমিক সামথিং। তো এই টাইপের জিনিসগুলা যখন আসবে, হ্যাঁ, উপরেরটা না, আমি যদি আরো ভালো করে বলি, নিচেরটার দিকে আগে বেশি তাকাবা। নিচেরটা কোনটার দিকে আগে খেয়াল করবা? নিচেরটা। দেখবা নিচেরটা তোমার পূর্ণবর্গ সংখ্যা কিনা, নিচেরটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাহলে কি করতে হবে জানো? যদি নিচেরটা মানে হর, হর পূর্ণবর্গ না হলে কি করতে হবে জানো? এই হরকে দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। হর কে উপরে ও নিচে, উপরে নিচে বলতে লব ও হরে আর কি, একটু বাংলা ভাষায় লিখলাম, উপরে ও নিচে গুণ করতে হবে। এইটা হচ্ছে তোমাদেরকে আগে নোট আকারে লিখে দিলাম, ঠিক আছে? আগে আমরা এই কাজটা করব। যেমন দেখো এখানে √6/7, 7 তো পূর্ণবর্গ না, তো আমরা কি করব? এই যে 6/7, এই যে 7, হ্যাঁ, হর পূর্ণবর্গ না হলে হরকে, হর বলতে কি 7 না, তো 7কে দিয়ে গুণ করবা। এখানে গুণ করলে উপরেও গুণ করতে হয়, ঠিক আছে? এটা তোমাদের একটা বীজগণিত একটা কনসেপ্ট, যে যদি তোমরা কোনো সমীকরণের বাম পক্ষে যে কাজ করবা, ডান পক্ষেও সেম কাজ করতে হয়। আর যদি এরকম ভগ্নাংশে তুমি যদি নিচে বা উপরে কোনো কাজ করো, ধরো উপরে কোনো কিছু গুণ করলে নিচেও গুণ করতে হবে, বা নিচে গুণ করলে উপরেও গুণ করতে হবে, সমান রাখার জন্য আর কি। তো এই কাজটা আমরা করব, ওকে? আচ্ছা, এরপর এই কাজটা করার পর খেয়াল করে দেখো, দেখো নিচে তোমার লাভটা কি হলো। দেখো একটু আগে দেখো, তোমার 6ও পূর্ণবর্গ না, 7ও পূর্ণবর্গ না, দুইটাতে দশমিক আসতেছিল। বাট এখন খেয়াল করে দেখো, এখন তোমার এটা দিয়ে যদি সেম জিনিস দিয়ে গুণ করছো, আমরা জানি সেম জিনিস গুণ মানেই তো বর্গ, নিচেটা বর্গ করে দিলাম, আর উপরে আসলো 42। তো খেয়াল করে দেখো, তো উপরে এখনো আসতেছে 42, 42কে আমরা ভাঙতে পারবো না। দেখো তুমি যদি ডাউট হয়, তুমি খেয়াল করে দেখো, 42 তো আমাদের পূর্ণবর্গ সংখ্যা না, আমরা তো পূর্ণবর্গ সংখ্যার সাথে পরিচিত হইছি। দেখো তুমি যদি 42-এর রুট করো, দেখো দশমিকে পাবা, ওকে? বাট নিচে এভাবে লেখা যাবে 7-এর স্কয়ার, আর আমরা জানি রুট আর স্কয়ার কাটাকাটি যে শুধু 7 হবে, আর উপরে আসবে এখনো 42-এর বর্গমূল। তার মানে এখন তোমাকে যেভাবেই হোক এই √42 বা 42-এর বর্গমূল বের করতে হবে। আর এটা এখন আমরা কিভাবে করবো? আমরা তো যে কোনো সংখ্যার বর্গমূল বের করতে পারি ক্যালকুলেটর ছাড়া। এখন আবার তুমি ক্যালকুলেটরেই মান বসাই দিও না, হ্যাঁ, এই যে এই জায়গায় ক্যালকুলেটরে মান বসিও না, সংক্ষেপ মানে নোট আকারে লিখে দিলাম, ঠিক আছে? ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না পরীক্ষার খাতায়। তোমাকে এখন এইটার বর্গমূল করে দেখাইতে হবে। আমি আবার একটু সংক্ষেপে বলি, যখন তোমাকে এরকম দেখবা যে মানে বর্গমূল করলে ভাঙা যাবে না, বা নিচে খেয়াল করবা নিচে হরটা পূর্ণবর্গ না, তাহলে কি করবা? আগে নিচে আর উপরে নিচে গুণ করে দিবা, গুণ করলে নিচেরটা বর্গ হয়ে যাবে। তো এখন তুমি যখন রুট উপরে নিচে দিয়ে দিবা, নিচেরটা বেঁচে যাবে, কারণ নিচেরটাকে বাঁচানোর জন্য ওকে তুমি গুণ করছো। বাট উপরে দেখবা তোমার আসে নাই, সুন্দর সংখ্যা আসে নাই, মানে পূর্ণবর্গ আসে নাই। এখন এইটাকে তোমাকে আলাদাভাবে বর্গমূল বের করে দেখাইতে হবে, ঠিক আছে?
এখন দেখো 42 এর বর্গমূল কিন্তু বের করা আহামরি কঠিন কিছু না, তাই না? আমরা কিভাবে বের করব বলতো? দেখো জোড়া মিলাবো, জোড়া এখানে প্রথমে মিলে গেছে, তারপর জোড়া মিলানোর পরে আমাদের কি করা লাগে বলতো? আমাদের 42 এর নিচে এমন একটা বর্গ সংখ্যা লেখা লাগবে যেটা 42 এর সমান বা ছোট। এখন দেখো তো 5 5 25, 6 6 36 হয়, 7 7 49, 7 নিলে বেশি হয়ে যাবে, 36 লিখবো, তাই না? 36 লিখবো। তারপর 36 এর বর্গমূলটাকে আমি এখানে লিখবো। দেন এখন আমরা বিয়োগ করবো, 42 থেকে 36 এর বিয়োগফল কত আসবে জানো? 6 আসবে। ওকে, এরপর এরপর এইখান থেকে তোমার একটা কি আসবে বলতো? এটা ডাবল লিখতে হবে, 6 এর 12। এখন দেখো বুঝতেছো তো, এখানে তোমার যেহেতু ভাগশেষ শূন্য আসলে অঙ্কটা আরো আগাবে। এখানে কিন্তু আমি একটা কথা এখন পড়বো, তোমাদের প্রশ্নের শুরুতেই পড়ি নাই যেন তোমরা কনফিউজড না হও। খেয়াল করো, এখন দেখো এটা তো অবশ্যই দশমিক আসবে এই অঙ্ক, যেহেতু ভাগশেষ শূন্য না। বাট আমি কয় দশমিক পর্যন্ত বের করব বলতো? আমি কয় দশমিক পর্যন্ত বের করব? দশমিকের পর তুমি যদি ক্যালকুলেটরেও দেখো, ক্যালকুলেটরে তো অনেক বড় আসবে, দশমিকের পর অনেকগুলা সংখ্যা পাবা। 42 এর বর্গমূল করো, দশমিকের পরে অনেকগুলা ডিজিট পাবা, অঙ্ক পাবা। প্রশ্নে আমাকে শুরু থেকেই বলা ছিল 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে। কি বলা ছিল? 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে ভাই আমরা আসলে 3 না, প্রত্যেকবার 4 দশমিক পর্যন্ত বের করব, ঠিক আছে? 4 দশমিক পর্যন্ত বের করব। এই যে তাহলে 42 এর যে বর্গমূল আমি একটু মুছে নিলাম, বুঝলাম যে আমার এখানে দশমিক নিতে হবে, তো 4 দশমিক। তাহলে জিনিসটা হচ্ছে এরকম 42। তো বলতো যত দশমিক আমরা বের করব আমার ততগুলা কি লাগে বলতো? ততগুলা জোড়া লাগবে দশমিকের পর, তত জোড়া লাগে দশমিকের পর। তাহলে দশমিকের পরে দেখো যে একটা জোড়া, দুইটা জোড়া, তিনটা জোড়া, চারটা জোড়া। আমরা তো ইচ্ছা মতন শূন্য দিতে পারি দশমিকের শেষে, তাই না? এখন দেখো এই যে দেখো আমাদের দেখো এগুলার এই যে জোড়া 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 জোড়া, আর এখানেও যে পূর্ণ অংশে দেখো এখানেও জোড়া। আমরা তো এগুলা বের করা শিখছি। এখন এখানে লিখবো হচ্ছে গিয়ে 36, 36 এর বর্গমূল হচ্ছে গিয়ে 6। ওকে, আচ্ছা এরপর কি করা লাগে? যে বিয়োগ করা লাগে 6। এরপর উপর থেকে একটা জোড়া নামবে, জোড়া নামার সময় আমি দেখলাম দশমিক আছে, তো জোড়া নামাই, সমস্যা নাই। বাট এই যে দশমিক আছে, দশমিকটা এখানে। 6 এর ডাবল হচ্ছে কত? 12। এখন এখানে 12 যে বসাইলা, 12 পরে এখানে এমন একটা অঙ্ক বসাও যে অঙ্ক দিয়ে গুণ করলে অ্যান্সারটা 600 সমান বা তার ছোট আসবে। কত বসানো যেতে পারে? আমরা যদি ধরো হচ্ছে গিয়ে 5 বসাই, 5 বসাই, তাহলে 5 5 25, হাতে আছে 2, 5 2 10, আর 2 মিলে 12, হাতে আছে 1, 5 1 5, আর হলো এটা 5 বসালে 625, 600 কে ক্রস করে যায়। তাহলে 5 বসাই তো লাভ নাই, তাহলে আমরা কত বসাবো? আমরা 4 বসাই দেখবো, তাই না? দেখো 4 বসাই, 4 দিয়ে গুণ করবো, 4 4 16, আছে 1, 4 2 8, এই হলো 9, 4 1 4। তাহলে আমরা যদি এখানে 4 বসাই, কত বসাই? 4 বসাই, এখানে যা বসবো এখানে বসাই দিতে হবে। তাহলে আমরা অ্যান্সার পাবো 496। এরপরের কাজ কি? বিয়োগ করা, তাই না? এখানে বিয়োগ করলে আমরা কত পাবো? 104 পাবো মনে হয়, তাই না? বাচ্চাদের মতন করো, 10 থেকে 6 গেলে 4, হাতে আছে 1, 10, এই 0, হাতে আছে 1, এই হলো 104। এরপর উপর থেকে কি হয়? একটা জোড়া নামবে। এরপর ওইখানে যা আছে দশমিক পাত্তা দিবা না, দশমিক পাত্তা না দিলে এটাকে 64 মনে হবে। 64 এর ডাবল তুমি এখানে 100 লিখে দিবা, 128। এরপর এখানে 128 লেখার পরে আমরা রাফে কি করব? এখানে এমন একটা অঙ্ক খুঁজবো যে অঙ্কটা দিয়ে গুণ করলে গুণফলটা এই যে এই 10,400 কাছাকাছি যাবে। আমি যদি এখানে শুরুতেই একই বসাই দিই, তো এটা কত হয়? এটা আমার এখানে আসছে হচ্ছে 10,000, আর এখানে আসছে হচ্ছে গিয়ে কত? 1,000। তো এক বসালে তো আর হবে না, তাই না? এটা এক বসালে তো হবে না। তাহলে আমার যদি আমি 6,005 বসাই দেখি, একবার 5 বসাই দেখি, 5 5 25, হাতে আছে 2, 5 8 40, 42 হয়ে গেল, হাতে আছে 4, 5 2 10, 14, হাতে আছে 1, 5 1 5, এইটা হয়, তাই না? তাহলে আরেকটু বেশি নিতে হবে, 5 না, ধরো আমরা 8 বসাই দেখি, ঠিক আছে? 8 বসাই দেখবো। এইগুলা হচ্ছে তোমরা তো আগেই শিখছো, জাস্ট আগের অঙ্কগুলাই করতেছি। 8 8 64, হাতে আছে 6, 8 8 64, 64 আর 6 মিলে হয় কত? 70, হাতে আছে 7, 8 2 16, 16 আর 7 মিলে কত হবে? 23, হাতে আছে 2, 8 1 8, 9 10। তো 10,304 আসে কত বসালে? 8 বসালে, 8 বসালে 10,304 আসলো। আচ্ছা,
এখন বিয়োগ করো, 10 থেকে 4 বিয়োগ গেলে হবে 6, হাতে আছে এই 1, এই 1 এখানে বসালাম, তো 10 থেকে 1 বিয়োগ গেলে হয়ে যাবে 9, হাতে আছে 1, 4, 4 থেকে 4 বিয়োগ হয়ে গেলে 0, 0 থেকে 0, 0 থেকে 0, মানে শুধু 96 হয়, এগুলো না লিখলেও চলবে 0 গুলো। এরপর উপর থেকে একটা জোড়া নামবে, এরপর এইখানে দেখো 648, কি চিন্তা করবা, 648 এর ডাবল এখানে বসাইতে হবে। 4 দুগুণ 16, হাতে আছে 1, 4 দুগুণ 8, এই হলো 9, 6 দুগুণ 12, 1296। এখন 1296 বসা, এখানে এমন একটা অঙ্ক খুঁজো যে অঙ্কটা দিয়ে গুণ করলে তোমার কি হবে, এই যে এটার কাছাকাছি আসবে। এখন এখানে তো মাত্র 9600, তাই না, 9600, আর এটা অলরেডি দেখো এখানে 12000, আমি যদি এখানে একও বসায় ফেলি তাহলে একক দশক শতক হাজার অযুত 12000 হয়ে যাবে, বাট এটা তো মাত্র 9000। এক বসালেই আমি কি পাবো বলতো, 1 দিয়ে যদি গুণ করি তাহলে আমি পেয়ে যাবো 12961, এটার বেশি হয়ে যাবে, 2 বসালে তো আরো বেশি, তাহলে 1 বসানো যাবে না, 0 বসাবো, 0 বসাবো, 0 বসালে 0 দিয়ে গুণ করলে আমি এখানে ওভারঅল 0 পাবো, এখানে 0 পাবো। এখন বিয়োগ করলে আমি এটা পাবো 9600, উপর থেকে নামবে হচ্ছে এখন এই যে লাস্ট জোড়াটা। আচ্ছা, এরপর ওইখানে যা আছে, হ্যাঁ এইখানে যা আছে তার ডাবল হচ্ছে আমরা ওইখানে বসাবো, 6480, এটার ডাবল যদি আমি নিই 0, 8 দুগুণ 16, হাতে আছে 1, 4 দুগুণ 8, 9, 6 দুগুণ 12, 12960, 12960। এই দেখো 0 পর এখন এমন একটা অঙ্ক বসাইতে হবে যেটা দিয়ে গুণ করলে এইটার সমান বা কাছাকাছি পাবো। তো এটা অলরেডি একক দশক শতক হাজার অযুত লক্ষ 9,60,000, আর এখানে যদি একটা ডিজিট বসে যায় একক দশক শতক হাজার অযুত লক্ষ, আমি যদি একও বসাই ফেলি তাহলে আমি পাবো 129601, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ না, এক বসালে আমি পাবো হচ্ছে 1,29,000, তাই না, একক দশক শতক হাজার অযুত লক্ষ। আর এখানে আছে কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লাখ, তাহলে 1 না, তাহলে আমরা কত বসাবো বলতো, তাহলে 1 না, তাহলে হচ্ছে আমরা ধরো এখানে যদি 2 বসাই, 4 5 6 বসাই দেখি, ঠিক আছে, আমি 6 বসাই দেখি কেমন আসে আপাতত। 6 6 36, 7 3, 6 0 0, ওই 3টা বসে গেল, তারপর 6 6 36, হাতে আছে 3, 6 9 54, 54 3 মিলে 57, হাতে আছে 5, 6 2 12, 12 আর 5 মিলে 17, হাতে আছে 1, 6 1 6, এটা 7, একক দশক শতক হাজার অযুত লক্ষ 7 লাখ হয়। আচ্ছা, যদি আমি 7 বসাইতাম, অর্থাৎ 1 2 9 6 0 7, 7 দিয়ে যদি গুণ করি, 7 7 49, হাতে আছে 4, এটা 0, এগুলো 4, 7 6 42, হাতে আছে 4, 7 নং কত হয় 63, 7 নং কত হয় 63, 63 আর 4 মিলে 67, হাতে আছে 6, 7 দুগুণ 14, 14 6 মিলে 20, হাতে আছে 2, 7 1 7 9, এটা বেশি হয়ে যায়, 9,07,000 চলে আসে। আমার আসবে হচ্ছে না না বেশি হয় নাই, এটা দেখি একক দশক 9,60,000, আর এটা আসলে 9,07,000, 7। আচ্ছা, 8 দিয়ে হয় কি, 8 দিয়ে কি বেশি হয়ে যাবে, 8 দিয়ে তো মনে হয় বেশি হয়ে যাবে, হ্যাঁ 8 দিয়ে বেশি হয়ে যাবে, চেক করে দেখতে পারো, আমি আর চেক করলাম না, আমি তাহলে এখানে 7 বসাইলাম, ঠিক আছে, আমি এখানে এটা 0 লিখছিলাম, 7 বসায় কত পাচ্ছি, 907,249। এখন বিয়োগ করে দেখো, ঠিক আছে, যে 10 থেকে 9 বিয়োগ গেলে হাতে আছে 1, এখানে 5, 10 থেকে 5 বিয়োগ গেলে 5, হাতে আছে 1, 3, 10 থেকে 3 বিয়োগ গেলে 7, হাতে আছে 1, 8, 10 থেকে 8 বিয়োগ গেলে হয়ে যাবে 2, 1 হয়ে যাবে 5। আমাদের ওইটা হচ্ছে ফাইনালি বর্গমূলটা। তোমরা এই বর্গমূল তো পারো, আমি জানি তোমরা বলতেছো ভাই এতক্ষণ ধরে কি অঙ্ক করলে, এইগুলার এটাই তো খেলা, তোমাকে এই বর্গমূলটা বের করতে হবে, বুঝতে পারছো, তোমাকে কি করতে হবে, বর্গমূলটা এই যে বের করতে হবে, একটু ধৈর্য ধরে, ঠিক আছে। তো আমরা যদি তাও একটু ক্যালকুলেটর চেক করে দেখি যে আমাদের অ্যান্সার মিললো কিনা, বা আমি কোনো জায়গায় ভুল করেও ফেলতে পারি, তাই না, মানুষ মাত্রই ভুল। ওকে, তো আমি যদি 42 এর বর্গমূল করতে যাই তাহলে এই যে এরকম আসবে, দেখো 6.4807, দেখো আসছে না, 4টা অঙ্ক কিন্তু মিলে গেছে, ঠিক আছে, 4টা অঙ্ক কিন্তু মিলে গেছে। তাহলে আমরা অবশেষে দেখো 42 এর বর্গমূলটা পাইলাম, যেটা আমরা গত ক্লাসে বের করা শিখছি। তাহলে এখন আমরা যে এখানে বসাবো যে সুতরাং
ডাইরেক্ট বসাই দেবো যে 42 বাই কি, এটা হচ্ছে অ্যান্সার, তাই না? আমাদের তো অ্যান্সার এখানে ঝুলতেছে যে 42 √42 বাই 7। আর এই যে আমরা 42 এর বর্গমূল পাচ্ছি 6.4804, 6.4807, 4807 ডিভাইডেড বাই 7। এখন ভাগ দিয়ে দেখো কত আসছে। এই ভাগ তুমি ক্যালকুলেটর করে দিবা, ঠিক আছে? এই ভাগ তুমি ক্যালকুলেটরে করে দিও, সমস্যা নাই। ওইটা আবার তুমি খাতা কলমে করতে যাও না, কারণ তোমাদের এই চ্যাপ্টারটা মেইনলি তোমাদের বর্গমূল বের করা শেখাচ্ছে, ভাগ বের করা শেখাচ্ছে না। হ্যাঁ, ওই ভাগ তোমরা ছোট ক্লাসে করে আসছো। তো 6.4807 এইটাকে আমি যদি এখন 7 দিয়ে ভাগ দিই, তাহলে আমার অ্যান্সার আসবে 0.9258। 4 অঙ্ক পর্যন্ত নিলাম। বাট আমাকে তো প্রশ্নে বলছিল হচ্ছে গিয়ে 3 দশমিক পর্যন্ত নিতে, তাই না? তাহলে এখন আমরা যে আবার লিখবো যে 0.92। এই যে এখানে কি করব, গত ক্লাসে শিখছি না, এটাকে আমরা 5 কে এখন 6 বানাই দেবো, কারণ যে অঙ্কটা বাদ দিচ্ছি সেটা বড় অঙ্ক। 5 6 7 8 9 হলে আমরা 1 যোগ করে দেব। এইখানে এখন আমরা লিখে দিব প্রায় এইটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা ভাবতে পারো ভাই অঙ্কটা অনেক বড়, আসলে বড় না, ঠিক আছে? বড় না। তোমাকে দেখো অঙ্ক এখান থেকে শুরু না, 6/7। তো খেয়াল করবা নিচেরটা বর্গ সংখ্যা কিনা, বর্গ সংখ্যা না হলে উপর নিচে গুণ করে এই ফরম্যাট আসবে। তারপর দেখবা কি লবকে তোমার বর্গমূল করতে হবে। এই বর্গমূল বের করতেই তোমার একটু টাইম যায়। হ্যাঁ, যেহেতু ক্যালকুলেটর ছাড়া দশমিক সংখ্যার বর্গমূল বের করবা, এইটা আমরা গত ক্লাসে কিন্তু শিখে আসছি যে কিভাবে বের করতে হয়। আর প্রশ্নে তুমি দেখে নিবা যে কয় দশমিক পর্যন্ত বের করতে হবে। দেখো আমি কিন্তু এই অঙ্কটা করার সময় ফার্স্টেই আগেই দশমিক সিলেক্ট করিনি। আমি আগে দেখলাম যে আরে আমার তো দশমিক আসতেছে, তো দশমিক আসলে আমি কয় দশমিক বের করব। তখন তুমি প্রশ্নের দিকে তাকাইছো, আরে প্রশ্নে তো 3 দশমিক বলছে, তাহলে আমি 4 দশমিক বের করব। তো 4 দশমিক বের করতে আমার 4টা জোড়া লাগবে, তো আমি আগে 4 দশমিক পর্যন্ত বের করে নিছি। তারপরে যে ফাইনালি আমরা এখন ওই যে এখানে যে 42 এর বর্গমূল এত পেয়েছি, 7 দিয়ে ভাগ। তো এখানে যা আসে লাস্টে যে তুমি অঙ্ক বাদ দিয়ে দিবা, 4 অঙ্ক পর্যন্ত আসে না, লাস্টে তুমি 3 অঙ্ক নিয়ে লাস্টেরটা বাদ দিয়ে দিবা, এটাই তোমার অ্যান্সার। এখন আমরা একটু টেস্ট করে দেখি ক্যালকুলেটরে আমাদের অ্যান্সারটা মিললো কিনা। আমাদেরকে বের করতে হবে কার আমরা জানি কার বর্গমূল বের করছি বলতো। আমরা বর্গমূল বের করলাম হচ্ছে গিয়ে 6/7 এর। তো খেয়াল করে দেখো যে 6/7, হ্যাঁ, এইটাকে এখন যদি আমি রুট করি, দেখো অ্যান্সার আসবে 0.9258। দেখো তো আমার আসছে কিনা, এই দেখো 0.9258। দেখছো আমার 4 অঙ্ক পর্যন্ত মিলে গেছে, জাস্ট লাস্টের অঙ্কটা বাদ দিয়ে দিলাম 926। দেখছো কি কঠিন একটা জিনিস ক্যালকুলেটর ছাড়া আমরা করে ফেলছি। জিনিসটা কিন্তু সহজ, আর এইভাবেই প্রত্যেকটা অঙ্ক তোমাদের করা লাগে। বুঝতে পেরেছো? তোমাদের জন্য আমি তোমাদের ক নাম্বারটা তো করে ফেললাম, তোমাদের জন্য আমি গ নাম্বারটাও করব, বাট মাঝখানের বর্গমূলটা তোমাদের আমি এসডব্লিউ দিব। বুঝতে পারছো? তোমাদেরকে আমি দেখো গ নাম্বারটা কিভাবে করাই। 7 9/13। ওকে, এটা তাই না? তো ফার্স্টে তুমি ডাইরেক্ট লিখতে পারো যে এর বর্গমূল, আমি এভাবে লিখলাম। ওকে, এটা বর্গমূল বের করতে বলছে, আমি লিখলাম বর্গমূল। বর্গমূল মানে হচ্ছে কি ভাই এটা, ঠিক আছে? এখন আমরা এই যে এটাকে ভগ্নাংশে কিভাবে পরিণত করবো, মানে লব আর হরে কিভাবে নিব, যে 13 সাথে 7 গুণ হবে, তাই না? 13 সাথে 7 গুণ হবে, তো গুণ করো। 13 × 7, এটার সাথে 9 যোগ হবে, তাই না? যোগ 9, 13 × 7 আর 9 যোগ করলে দেখো উপরে আসলে সুন্দর মতন 100। 100 কিন্তু বর্গ সংখ্যা, 100 বর্গ সংখ্যা, আর নিচে আসবে গিয়ে 13। আগের অঙ্কটাতে তো উপরেরটাও বর্গ সংখ্যা আসে নাই, নিচেরটাও বর্গ সংখ্যা আসে নাই। আমাদের সবসময় খেয়াল করতে হবে উপরেরটা আসছে নাকি আসছে আমার দেখার বিষয় না, উপরেরটা আসছে নাকি আসছে দেখার বিষয় না, মেইনলি দেখবা নিচেরটা। হ্যাঁ, দেখো হর পূর্ণবর্গ কিনা। আমার এই অঙ্কে হর পূর্ণবর্গ আসে নাই, দেখো 13 কিন্তু পূর্ণবর্গ না। তো পূর্ণবর্গ না আসলে আমরা কি করব, নিচেরটা যে 13 দিয়ে আমরা নিচে গুণ করব, উপরেও গুণ করতে হবে। তো গুণ করলে এখন দেখো তো কত আসে, উপরে কিন্তু লেখা যাবে এটাকে ভাই 1300, আর নিচেরটাকে লেখা যাবে 13 এর বর্গ। আবার এই বর্গকে আমরা যে বর্গমূল যে করতেছি, আমরা জানি বর্গমূল আলাদা আলাদা করে দিব, উপরেরটাকে বর্গমূল দিয়ে দিব, নিচেরটাকেও বর্গমূল দিয়ে দিব। এরপরে কাজ কি, উপরেরটাকে তো আমরা বর্গতে লিখতে পারতেছি না, তুমি ক্যালকুলেটরে দেখো, দেখতে পারো যে 1300 এর বর্গমূল দশমিকে আসছে, এইটাই তোমাকে বের করতে হবে। আবার
হ্যাঁ, এই যে 1300 এর বর্গমূল ডিভাইডেড বাই, আর রুট আর স্কয়ার কাটাকাটি যাবে, তাই না? দেখো বর্গমূল আর বর্গ কাটাকাটি দিয়ে নিচে আসবে 13। তার মানে তোমার অঙ্ক এখন আটকে আছে 1300 এর বর্গমূল বের করার উপর। বুঝতে পারছো? তোমার অঙ্ক আটকে আছে 1300 এর বর্গমূল বের করার উপর। তো তোমাকে এখন এই 1300 যেটা আছে এটার বর্গমূল বের করতে হবে। আর তোমাকে প্রশ্নে বলে দিছে ভাইয়া এটা 3 দশমিক পর্যন্ত বের করতে হবে, বাট আমরা বের করবো 4 দশমিক, এক অঙ্ক বেশি, তাই না? তাহলে এটার জন্য তোমাকে এখন কি করতে হবে, দশমিকের পর 4 দশমিক, যেহেতু মানে 4টা জোড়া লাগবে, একটা জোড়া, দুইটা জোড়া, তিনটা জোড়া, এগুলো শূন্য লিখছি কিন্তু, হ্যাঁ 4টা জোড়া। এখন তোমাকে এটা সলভ করতে হবে। এখন যদি বলো হ্যাঁ সলভ করতে পারবো না 1300 এর বর্গমূলটা আমি বের করতে পারবো, এটা কিন্তু তোমার ব্যর্থতা। আগের ক্লাসে দেখতে হবে, আজকেও কিন্তু আমি সেম ক্যাটাগরি দেখালাম যে কিভাবে করতে হয়, তাই না? সেম ক্যাটাগরি দেখালাম যে কিভাবে করতে হয়। তো এই যে এটার বর্গমূল বের করাটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, ঠিক আছে? কারণ করতে গেলে একটু টাইম চলে যায়, ফাঁকিবাজি করতেছি আমি, বাট তোমাদেরকে কিন্তু শিখায় ফাঁকিবাজি করতেছি না, শিখায় না। আমি এখানে একটু ফাঁকিবাজি করে অ্যান্সারটা লিখে দিই। আমি অ্যান্সারটা পাবো 1300 এর বর্গমূল, তো আমি 4 দশমিক পর্যন্ত করলে আমি এটা পাবো 36.0555। ওকে, এরপর আমার কাজ কি, যে বর্গমূল যেহেতু পেয়ে গেলাম, তারপর আমার অঙ্কটা আটকে আছে এখানে, যে 1300/13, যে আমার অঙ্ক তো এখানে আটকে আছে, তাই না? আমার অঙ্ক তো এখানে আটকে আছে। এই যে রুট 1300, যে 1300 এর বর্গমূল আসছে 36.0555/13। এটাকে এখন তুমি ক্যালকুলেটরে ভাগ দাও। কি করবা, এই যে 36.0555 ভাগ 13 কত আসে, 2.7735, 2.7735। এখানে তো 4টা দশমিক, মানে 4 দশমিক স্থান পর্যন্ত আসছে, বাট আমরা নিব হচ্ছে 2.77। এই দেখো 5 বাদ দিব, 5 তো বড়, গত ক্লাসে শিখছি, তাহলে এখানে 4 লিখতে হবে। এত প্রায় শেষ, এটাই হচ্ছে কি উত্তর। বুঝা গেছে? সিম্পল সিম্পল কিন্তু। তাহলে আমি কিন্তু গ নাম্বারটাও তোমাদেরকে কিন্তু বলতে পারো করেই দিছি, জাস্ট মাঝখানের বর্গমূলটা করিনি। আর খ নাম্বারটা তোমাদের অবশ্যই এসডব্লিউ হিসেবে থাকবে। তাহলে দেখো তোমাদের অনুশীলনী 9 নাম্বার আর 10 নাম্বারে কারো কোনো সমস্যা আছে কিনা, এতটুকুতে কোনো সমস্যা থাকলে প্লিজ কমেন্টে জানাই দিও। হ্যাঁ, তাহলে নেক্সট ভিডিওতে আমি দরকার হলে আবার এক্সপ্লেনেশন দিব। আর তার আগে রিকোয়েস্ট থাকবে, সমস্যা থাকলে আগের ক্লাসটা দেখে নাও। আগের ক্লাসে আমি এই দশমিক সংখ্যার বা এই দশমিক মানে কিভাবে দশমিক পর্যন্ত আমরা বর্গমূল বের করতে পারি, 3 দশমিক 4 দশমিক, এগুলা শিখাই দিছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন অনুশীলনী 1.2 এর আমরা 11 নম্বর অঙ্কগুলা করব। এগুলা তোমাদের একটু কথায় লেখা অঙ্কগুলা, বাট ট্রাস্ট মি তোমরা এই অঙ্কগুলা করে আসছো। এখানে জাস্ট একটু তোমাদেরকে উদাহরণের মাধ্যমে লিখতেছে যে এই ঘটনা হলে তুমি এখন কি করবা। তো এইসব ঘটনা পড়লে স্টুডেন্টরা মাঝে মাঝে ভয় পেয়ে যায়, বাট সত্যি কথা এই অঙ্ক তুমি অলরেডি করে আসছো। যেমন দেখো প্রশ্নটা আমরা আগে একটু পড়ি, যে এখানে কত দেওয়া, একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 56,728 জন সৈন্য থেকে, মানে কয়েকজন সৈন্য আছে বা মানুষ আছে, এই সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখন তোমরা বলতে পারো ভাই আপনি মিথ্যা কথা বলেন, এই অঙ্ক আমি কখন করলাম এর আগে, এই চ্যাপ্টারে তো আমি করিনি, তুমি আমাকে এটা বলতে পারো। আচ্ছা, তো সমস্যা নাই, মিথ্যা কথা বলি নাই। কিভাবে, আমি তোমাদেরকে আরেকটু ছোট এক্সাম্পল দিই, তাহলে আরো ভালোভাবে বুঝবা। ধরো আমার কাছে হচ্ছে গিয়ে 20 জন স্টুডেন্ট আছে আমার সামনে। এখন ওদেরকে আমি বর্গাকারে দাঁড়া করাইতে চাচ্ছি, অ্যাসেম্বলি বা সমাবেশ করব আর কি, ঠিক আছে? তো 20 জন আছে তোমার কাছে, তো দেখো 1 2 3 4 5 4, সরি 1 2 3 4। এখন বর্গাকারে তুমি যদি সাজাইতে চাও, তাহলে দেখো তো তোমাকে স্টুডেন্ট সংখ্যাটা বর্গ সংখ্যা হইতে হবে। বর্গাকারে সাজানো মানে কি, বর্গ সংখ্যা হইতে হবে, ঠিক আছে? তাই না? বর্গাকারে সাজানো মানে কি, বর্গ সংখ্যা হইতে হবে। কিভাবে, এ দেখো এদিকে আমি যদি 4 জন দিই, তাহলে আমাকে এদিকেও 4 জন দিতে হবে, 1 2 3 4, একদম প্রথম দিনের টপিক। তোমাদের বই এরকম একটা উদাহরণও আছে, তাই না? এই দেখো এখানে হচ্ছে আমি 4 জন লিখে দিছি, এইদিকে 4 জন, এদিকে 4 জন, দেখো ওরা বর্গাকারে সাজানো আছে। বাট এখানে কয়জন শিক্ষার্থী আছে, এখানে শিক্ষার্থী আছে কিন্তু ভাইয়া 16 জন।
বাট আমার কাছে ছিল কজন, 20 জন, তাই না? আমি প্রথমে বর্গাকারে সাজাতে দেখলাম যে 16 জনকে নিয়ে আমি এরকম বর্গাকারে সাজাতে পারছি, যেখানে এক পাশে গেছে 4 জন আর এক পাশে গেছে হচ্ছে 4 জন, এই 4 × 4 মিলে 16 জন শিক্ষার্থী হয়, বর্গাকারে আমি সাজাতে পারছি। তার মানে আমার কাছে এক উপায় হচ্ছে কি, এই 20 জন থেকে আমাকে তাহলে 4 মাইনাস করতে হবে, কারণ আমাকে 16 জন, কারণ কেন 4 মাইনাস করবো, দেখো 20 এর ছোট বর্গ সংখ্যা হচ্ছে গিয়ে 16, আর আমার যেহেতু 16 জনকে আমি বর্গাকারে সাজাতে পারি, তার মানে আমার কাছে অতিরিক্ত 4 জন স্টুডেন্ট আছে, ওদেরকে বাদ দিয়ে দিতে হবে, বুঝে গেছে? বা ধরে নাও আমার কাছে 20 জন না, আমার কাছে ধরে নাও 18 জন শিক্ষার্থী ছিল। কয়জন শিক্ষার্থী ছিল? ধরে নাও আমার কাছে 18 জন শিক্ষার্থী ছিল, বাট আমি তো বর্গাকারে সাজানোর জন্য 16 জনকে সাজিয়ে ফেলছি, যেখানে এইদিকে 4 জন এদিকে 4 জন, তাহলে আমার 18 থেকে 2 জনকে বাদ দিলে আমি যে 16 পাবো, তখন আমি একটা বর্গ সংখ্যা পাবো, এই বর্গ সংখ্যাকে আমি বর্গাকারে সাজাইতে পারবো। তার মানে একটু কোথাও বিশ্বাস হচ্ছে বর্গাকারে সাজানো যেতে হবে, যদি আমার কাছে ওইটা বর্গ সংখ্যা হয়, তাহলে এটা কি হয়, বর্গ সংখ্যা হয়। তো আমার কাছে 18 জন থাকলে আমি 2 জনকে কাট করলে বর্গ সংখ্যা পাবো। আচ্ছা, কাট কেন করতে হবে? আমি আরো কিছু মানুষ নিয়ে আসি অতিরিক্ত, তাহলেও তো হয়। তাহলে আমি এক কাজ করতে পারি, 4 জন না, এদিকে 5 জন দিব, এদিকে 5 জন দিব, তাই না? 1 2 3 4 5, এদিকে 5 জন, মানে এদিকেও 1 2 3 4 5। এখন দেখো, তুমি যদি গুণে দেখো, বর্গাকারে সাজাইছি, বাট বর্গাকারে সাজানো তো এখানে আছে কয়জন, 25 জন। আমার কাছে ছিল কয়জন, 18 জন। তার মানে আমাকে আরো এক্সট্রা কয়জনকে ডাক দেওয়া লাগছে, আমাকে এক্সট্রা 18 সাথে 7 জন ডাক দেওয়া লাগছে, 18 আর 7 মিলে 25 হবে। তার মানে এই যে শুরুতে আমার যে ঘটনা, 18 জন শিক্ষার্থী ছিল, 18 জন শিক্ষার্থী আমি বর্গাকারে হয় এভাবে সাজাতে পারবো, না হয় এভাবে সাজাতে পারবো। এখন এই 18 সাথে আমি হয় 2 বাদ দিয়ে আমি 16 বানায় বর্গাকারে সাজাতে পারবো। তার মানে আমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা থেকে কি বাদ দিলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা হলে আমি বর্গাকারে সাজাতে পারবো। অথবা আমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যার সাথে আমি কত যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। এই অঙ্ক তোমরা করছো না, 1.1 করে আসছো না, যে একটা সংখ্যা দেওয়া, সংখ্যা দিয়ে বলতেছিল কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে বা কত যোগ করলে পূর্ণবর্গ হবে। আমাদের এই অঙ্কটা সেম ওই অঙ্কটাই। তো তোমাকে এখানে কিছু শূন্য সংখ্যা দেওয়া, হ্যাঁ, এই শূন্যদেরকে বর্গাকারে সাজানো লাগবে। বর্গাকারে সাজানো লাগবে মানে কি, এই সংখ্যাটা বর্গ সংখ্যা হইতে হবে, এই সংখ্যাটা কি হইতে হবে, বর্গ সংখ্যা হতে হবে। এইটাই হচ্ছে তোমার মেন টাস্ক। এখন তোমাকে হয় কিছু শূন্য সরিয়ে রাখলে তুমি বর্গাকারে সাজাতে পারবা। তার মানে তোমার প্রথম পার্ট হচ্ছে এই সংখ্যা থেকে কি বিয়োগ করলে তুমি একটা বর্গ সংখ্যা পাবা, এটা হচ্ছে তোমার প্রথম অঙ্ক, মানে দুইটা অংশ এই অঙ্কে। আবার বলছে যে না, তুমি আবার যোগ করতে হবে, তার মানে যে একটা সংখ্যার সাথে কত যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, করে আসছি না ওই অঙ্কটাই। তো চলো আমি যদি তোমাদের সাথে সলভ করা শুরু করি, হ্যাঁ, তোমাদের সাথে আমি যদি সমাধান শুরু করি, তাহলে সমাধানটা হবে হচ্ছে কি, এভাবে দেখো, এই যে এই সংখ্যাটা আগে আমরা দেখবো এর বর্গমূল করা যায় কিনা, ঠিক আছে? আমরা আগে দেখবো বর্গমূল করা গেলে কিন্তু কোনো যোগ বিয়োগ করা লাগবে না। সাপোজ আমার কাছে 25 জন স্টুডেন্ট আছে, এদেরকে বর্গাকারে সাজাতে হবে, আমি কিন্তু 25 জনকে বর্গাকারে সাজিয়ে দিতে পারবো, এদিকে 5 এদিকে 5, কোনো যোগ বিয়োগ করা লাগবে না, কাউকে বাদ দেওয়া বা নতুন ভাবে নিয়ে আসা লাগবে না। তো আমরা আগে একটু শিওর হয়ে নেই আমাদের যে সংখ্যাটা দেওয়া, এই যে 56,728 জন, এটা আসলে কি বর্গ সংখ্যা কিনা। এ দেখো দশমিকে আসছে, এটাই ঝামেলা, বর্গ সংখ্যা না। এখন বর্গ সংখ্যা তোমার বানাইতে হবে। তো এই যে 5 6 7 2 8, তা আমরা এটা আগে বর্গমূল করতে যাব। হ্যাঁ, বর্গমূল যে 238 সামথিং আসবে, বাট উপায়টা কি, দেখো যে জোড়া মিলানো, এখানে জোড়া হয় নাই, তো কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 4, তো 4 এর বর্গমূল হচ্ছে কত, 2, তাই না? বিয়োগ করলে কত হবে, 1, উপর থেকে একটা জোড়া নামবে, এখানে যাকে লিখছো তার ডাবল তোমার এখানে লিখতে হবে, লিখে এখানে 4 এর সাথে কত গুণ করলে তার কাছাকাছি নাম্বার পাবা। তুমি কি দেখছো আমি ক্যালকুলেটরে আগে থেকে অ্যান্সার বের করে রাখছি, কেন জানো? এখন তোমাদেরকে আমি নিয়ম শিখিয়েছি ভাই, মিথ্যা কথা কেউ কিন্তু বলতে পারবে না, আমি কিন্তু পুরো নিয়ম শিখে আসছি। বাট তোমরা দেখতে না, এখানে অঙ্ক বের করতে গেলে অনেক প্যারা খাই, কি অঙ্ক বসবে। এখন চরমিটা হচ্ছে কোনো গার্জিয়ান বা টিচার দেখলে তো আমাকে গালিগালাজ করবে, বাট আমি আবার বলতেছি, আমি পুরো ধৈর্য ধরে পুরো নিয়ম শিখেছি। এখন চরমিটা হচ্ছে দেখো 2 এর পর এখানে 3 আসছে, তো আমি এখানে 3 বসাই ট্রাই করব, 3 3 9, 3 4 12, 129, ঠিক আছে? 129 কত বসাইছি, 3 বসাইছিলাম, তাই না? যে 3 বসাই। এখন পার্থক্য করব, তো 17 থেকে 9 পার্থক্য করলে কত আসবে জানো, 8, হাতে আছে 1,
3, 6 থেকে 3 এর পার্থক্য কত? 3। আচ্ছা, এরপর কি হয়, উপর থেকে একটা জোড়া নামে, আর এইখানে এটার ডাবল করতে হবে, 46। 46 এর পর এখন এমন একটা অঙ্ক খুঁজতে হবে যেটার গুণ করলে এটা কাছাকাছি পাবো। তো এই যে আমরা 1 2 বসে ট্রাই করতাম, তাই না? তো এখানে ট্রাই করবো না, এখানে দেখো 2 3 এর পরে ডাইরেক্ট 8 আসছে না, এই যে তাহলে 46 এর পরে আমি 8 বসাবো, 8 দিয়েই গুণ করব। 8 8 64, হাতে আছে 6। 8 6 কত হয়? 48। 5 7 40, 8 6 48। 48 আর 6 মিলে কত হয় জানো? 54। হাতে আছে 5। 4 8 32। 32 আর 5 মিলে হয়ে যাবে 37। তাহলে এখানে কত বসালে? 8 বসালে, এই যে 8 বসালে, 8 বসালে 3 7 4 4। এখন বিয়োগ করে দেখো কত হয়। 8 থেকে 4 এর বিয়োগ করলে ভাই 4 আসবে। 12 থেকে 4 এর বিয়োগ করলে কত আসবে বলো তো? 8 আসবে। ঠিক আছে, এই 1 এখানে দিয়ে দিব, 8 থেকে 8 বিয়োগ করলে 0 3, তার মানে এটা আসলে 84। এখন দেখো আমরা বুঝতেছি এখানে দশমিক আসবে। এখন আবার কেবল দশমিক বের করতে যাও না, তোমাকে কিন্তু প্রশ্নে দশমিক বর্গমূল বের করতে বলে নাই। আমরা মনে আছে ওই যে ভাগশেষে যা থাকতো সেটাকেই যদি বাদ দিয়ে দেই, সেটা বাদ দিয়ে দিলেই কিন্তু আমাদের বর্গ সংখ্যা হয়ে যায়। মনে আছে না? 1.1 আমরা দেখতাম যে কত বিয়োগ করলে বর্গ সংখ্যা হবে, ভাগশেষ যা আসবে সেটা বিয়োগ করলেই বর্গ সংখ্যা হয়ে যাবে। তো আমরা তাহলে নিচে লিখবো যে সুতরাং 56,728 হতে, এখানে ভাগশেষ কত আসছে? 84। 84 জন সৈন্য, সুন্দর হয় লিখবা, হ্যাঁ, যা যা লেখা আছে, এতজন সৈন্য বিয়োগ করলে, বা এখানে লেখছে বিয়োগ না, সরিয়ে রাখলে, তো আমরা লিখবো সরিয়ে রাখলে, এতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এইটা হচ্ছে তোমার প্রথম উত্তর। এখন তোমরা আবার বলতে পারো ভাইয়া বিয়োগ করে কি দেখাবো? তুমি প্রশ্ন পড়ো, প্রশ্নে কি বলছে যে এই সংখ্যা থেকে কতজন সৈন্য সাজিয়ে রাখলে ওই বর্গ সংখ্যাটা কত, বা বর্গাকারে সাজালে কয়জন সৈন্য থাকবে, বর্গাকারে সাজালে কয়জন সৈন্য থাকবে, এটা তো বলে নাই। এখানে তোমার মেন জিনিস হচ্ছে কতজন সৈন্যকে সরিয়ে রাখলে। তার মানে এই অঙ্কে তোমার কাছে ইম্পর্টেন্ট হয় জানতে চাচ্ছে কি বাদ দিতে হবে, কতজনকে সরাই রাখতে হবে। তো আমরা তো বলছি 84 জনকে সরাই রাখতে হবে, তাহলে হচ্ছে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা আর বিয়োগ করে দেখানোর দরকার নাই যে তাহলে ওই বর্গ সংখ্যাটা হচ্ছে এত। প্রশ্নে কিন্তু চাই না ওইটা, প্রশ্ন হচ্ছে কতজন বাদ দিতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু ওটা লিখে দিছি, এতজন বাদ দিতে হবে। তুমি চাইলে একটু মিলাই দেখতে পারো যে অ্যান্সারটা ঠিক আসছে কিনা। দেখি তো, এই যে 728, তাই না? 56,728, এখান থেকে যদি আমি 84 জন বিয়োগ দিই, এই সংখ্যাটা এখন বর্গ সংখ্যা হয় কিনা দেখি তো। দেখো বর্গ সংখ্যা, ঠিক আছে, ওকে। তার মানে এই পার্টটা শেষ। পরের পার্টটা কি হয় মনে আছে? পরের পার্টটা এই যে দেখো, যখন দশমিক মানে ভাগশেষ শূন্য আসে নাই, তার মানে এটা কি দশমিকে আসবে। এখন কত যোগ করা লাগবে এটা মনে আছে? এই যে অ্যান্সারটা আসতেছিল 238, আমরা কি করতাম বলতো? এই যে 238 এর সাথে 1 যোগ করব, তাই না? তাহলে 239। যদি 239 আসতো আমাদের কোনো সমস্যা হইতো না। কোন একটা সংখ্যার বর্গমূল যদি 239 আসতো আমাদের কোনো সমস্যা হইতো না। বাট কোন সংখ্যার বর্গমূল 239? 239 এর বর্গই হচ্ছে 239, সরি, 239 এর যে বর্গ সংখ্যা তার বর্গমূল হচ্ছে 239। তো ওই সংখ্যাটা আমরা বর্গ করতাম, তাই না? বর্গ করতাম। এখন বা সুতরাং 239 এর বর্গ কত? ওই যে যোগ করার অঙ্কটা, যোগ করার যে পার্টটা, যোগ করার যে কি যোগ করলে আমরা পাবো। তো 239 এর আমি যদি বর্গ বের করতে চাই ইনটু 239, তাহলে এটা আসে 57121। যদি আমার কাছে এই সংখ্যাটা দেওয়া থাকতো না তাহলে আমি কিন্তু এদেরকে বর্গাকারে সাজাতে পারতাম। কেন? যে আমরা তো জানি এটার বর্গমূল হচ্ছে 239, বাট আমার কাছে তো এতজন শূন্য নাই, আমার কাছে একটু কম শূন্য আছে। হ্যাঁ, বুঝে, যেমন আমার কাছে 18 জন স্টুডেন্ট ছিল, 25 জন হলে ভালো হইতো। তাহলে যে 25 থেকে 18 বিয়োগ করে আমি কত পেয়েছিলাম? 7।
তাহলে আরো 7 জনকে লাগবে। তাহলে এই সংখ্যাটা হইলে যেহেতু ভালো হইতো, বাট আজ তো কম। তাহলে কত কম? তাহলে এই যে এখন আমরা কি করব, যে তাহলে 5 7 1 2 1 মাইনাস 5 6 7 2 8, এটা কত আসে? ঠিক আছে, এটা কত আসে? 5 7 1 2 1 মাইনাস 5 6 7 2 8, এই বিয়োগটা হচ্ছে 393। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এত সমান এতজন সৈন্য, এতজন সৈন্য যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে। আমি আবার বলতেছি, এই অঙ্কটা কঠিন কোন অঙ্ক না। ওই যে কোন একটা সংখ্যার সাথে কত যোগ করলে তা পূর্ণবর্গ হবে, কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, ওই অঙ্ক। তো বিয়োগ করাটা খুবই সিম্পল ছিল, ভাগশেষ আসবে যা সেটাই বিয়োগ করতে হবে। যোগ করার ক্ষেত্রে যে যেটা আসতেছে তার সাথে 1 যোগ করতে হবে। এইটা আমার বর্গমূল হইলে আমি খুশি হইতাম, বাট এই সংখ্যাটার যে বর্গমূল হইলে খুশি হইতাম, এটা কার বর্গ? ওই যে বর্গ খুঁজলাম, যে ওকে বর্গ করলে একটু পেয়ে যাবো, এতজন হলে আমি স্যাটিসফাই হয়ে যেতাম। বাট আমার কাছে আছে তো কম, দেন যা আছে তার থেকে বিয়োগ করবো, এটাই। এটা কিন্তু তোমরা করে আসছো, তাহলে এইটাই অ্যান্সার। হ্যাঁ, যদি হয় 84 জনকে বিয়োগ দিতে হবে, নয় 393 জনকে নতুন নিয়ে আসতে হবে। এখন তোমার মানে অঙ্কে আমরা দুইটা জিনিসই বের করে দিচ্ছি। এখন আবার বললাম ভাই একটা করলে কি হবে, এখানে তো বা আছে, এখানে দুইটাই চেয়েছে অঙ্কে, দুইটাই করতে হবে। হ্যাঁ, কেউ জাস্ট বিয়োগ করলে কিন্তু হবে না, শুধু যোগ করলে হবে না, দুইটাই দেখাই দিবা। হ্যাঁ, তারপর দেখো যে কোন বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হইলো। আগের অঙ্কে কিন্তু বর্গাকারে সাজানোতে আমরা প্যারা খাচ্ছিলাম যে বর্গাকারে সাজানো যাচ্ছে না, এই জন্য কত কম করবা বা কত যোগ করবা। বাট এবার কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে বর্গাকারে সাজানো হয়েছে। ঠিক আছে, এখন বলতেছে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত। আমি আবার একটু উদাহরণ দিই, যে ধরে নাও আমার কাছে এরকম করে 16 জন স্টুডেন্ট আছে, আর ওদেরকে আমি বর্গাকারে সাজাইতে পারছি। কেন আমি বর্গাকারে সাজাতে পারছি? কারণ 16 একটা পূর্ণ বর্গ সংখ্যা। তো এখন বলছে এতজন শিক্ষার্থীকে বর্গাকারে সাজানো হইলো, তার মানে অবশ্যই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, আর তোমার যদি ডাউট থাকে তুমি তাও ক্যালকুলেটরে চেক করো। দেখো 2704, এটা বর্গমূল, এই দেখো সুন্দর মতো চলে আসছে, তার মানে দশমিকে আসে নাই। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেক সারিতে কয়জন শিক্ষার্থী আছে। দেখো এখানে দেখো আমার কাছে যদি 16 জন শিক্ষার্থীকে আমি বর্গাকারে সাজাই, তাহলে বলো তো এখানে একটা সারিতে কয়জন আছে? 1 2 3 4, বলো ভাই 4 জন। বাট এই 4টা আসলে কি 16 এর বর্গমূল না? 16 এর বর্গমূল, কারণ এদিকেও সমান এদিকেও সমান, এটা গুণ হয়েই তো 16 হয়। ঠিক একইভাবে আমার কাছে ধরো এখন এত স্টুডেন্ট আছে, 2700 স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট, তাহলে এক সারিতে কয়জন আছে যদি ওদেরকে বর্গাকারে সাজাতে পারি, তাহলে অবশ্যই তাহলে এটার বর্গমূল করলেই আমি এক সারিতে শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে জাস্ট সমাধান কি হবে বলতো? সমাধান হবে হচ্ছে এই 2704 এর বর্গমূল বের করা, যেটা অ্যান্সার অলরেডি দেখলাম 52 আসছে। তোমরা এখন ডাইরেক্ট 52 লিখবা না, যে বর্গমূলটা বের করে দেখাবা। এই যে জোড়া মিলাবা 27, আমরা জানি হচ্ছে 25, তাই না? কাছাকাছি বর্গ সংখ্যা। বর্গমূল কত হবে? 5। বিয়োগ করলে কত হবে? 2, উপর থেকে একটা জোড়া নামবে, এখানে 5 এর ডাবল লিখতে হবে কত? 10। এখন এখানে আমি যদি 2 দিলে তুমি 204 পেয়ে যাবা। তাহলে হচ্ছে দেখো আমরা লিখবো যে সুতরাং প্রতি সারিতে 52 জন শিক্ষার্থী আছে, এটাই তোমার অঙ্ক। ঠিক আছে, কঠিন না কিন্তু, একদমই কঠিন কিছু না। আচ্ছা, এরপর আমরা তোমাদের 14 নম্বর অঙ্কটা আগে করব, তারপর 13 করতেছি। এখানে বলা হচ্ছে যে কোন বাগানে, কি বলা আছে? কোন বাগানে 18টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তো এখন এটা তুমি কিভাবে করবা? তোমার হচ্ছে আমি তোমাকে যদি আবার বলি, আমার কাছে ধরো ওই যে 18 জন শিক্ষার্থী আছে, ওদেরকে আমি প্যারেড করাবো বা যাই করবো, সমাবেশ করাবো। এখন আমি ওদেরকে বর্গাকারে যদি সাজাইতে চাই, তো দেখো বর্গাকারে সাজাইতে গেলে
আমার হচ্ছে এই 16 দিয়েই করতে হবে, তাই না? এই হচ্ছে 16 দিয়ে আমি বর্গাকার সাজাতে পারছি। দুইজন কিন্তু এক্সট্রা, এখন ছিল 18 জন, বাট আমি বর্গাকারে 18 জনকে কিন্তু দিতে পারবো না, 16 জনকে। ওই দুজনকে কিন্তু আমার তাহলে হিসাবে বাদ রাখতে হবে। এখন আমাকে জিজ্ঞাসা করো ভাই আপনার প্রত্যেক সারিতে কয়জন আছে, আমি উত্তর দিব আমার এক সারিতে 4 জন আছে। কারণ আমি বর্গ যতটুকু কিনে বানাইতে পারছি, আমি তো 18 কিনে বর্গ বানাইতে পারি নাই, আমি বর্গ বানাইতে পারবো হচ্ছে 16 দিয়ে, তাই না? এরকম বর্গ সংখ্যা বানাইতে 16 জন শিক্ষার্থী দিয়ে আমি বর্গাকারে সাজাতে পারবো। তাহলে আমার এক সারিতে আছে যাদেরকে আমি বর্গাকারে সাজাতে পারছি, সেই সংখ্যাটাকে রুট করলেই আমি এক সারিতে সংখ্যা পেয়ে যাব। সিম্পল। নাকি তুমি 18 কে রুট করবে, 18 কে রুট করে 18 তো বর্গাকারে সাজানোই যায় নাই। তাহলে এখনো দেখো আমাকে যে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করতে হবে, মাত্র আগের অঙ্কটা এক সারিতে, এটা মানে কি আমাকে বর্গমূল করতে হবে। তাহলে আমাকে বর্গমূল করতে হবে কার, যাদেরকে আমি বর্গাকারে সাজাতে পারছি। যত ছিল সেটা দেখার বিষয় না, বাট সাজাতে পারছি যাদেরকে, তার বর্গমূল। আমার কাছে ছিল 1800টি চারা গাছ, বাট দেখো 36টা তো বাদ গেছে। বেশি মানে কি, ওই দেখো 18টা স্টুডেন্ট, মানে আমি 16 জনকে বর্গাকারে সাজাতে পারছি, 18 জন ছিল, 2 জন বেশি ছিল। তাহলে আমি যখন বর্গমূল করছি, আমি কিন্তু 16 কে বর্গমূল করছি, যাদেরকে বর্গাকারে সাজাতে পারছি। এক্সট্রা 2 জন কিন্তু কাউন্ট হয় নাই। তো এখানে দেখো এক্সট্রা 36টা গাছ আসছে, তার মানে তুমি বর্গাকারে সাজাতে পারছো কিন্তু 1800 গাছকে না, 1800 থেকে 36টা বিয়োগ যাবে। তো আমরা তার মানে এখানে এখন সমাধান এভাবে লিখবো। দেখো বুঝলে আমরা এটা লিখবো, আমরা বর্গাকারে সাজাতে পারছি কয়টা চারা গাছকে, বর্গাকারে সাজানো চারা গাছ সংখ্যা। আমরা কি পুরো 1800টা কি বর্গাকারে সাজাতে পারবো না? আমাদের 3600টা বেশি আসছে, তো 36 বিয়োগ হবে, 36 কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, তো বিয়োগ তুমি বের করো, এটা মুখেও করা যায়, তাই না? তার মানে হচ্ছে 1800 মাইনাস 36, 1764। এখন জিজ্ঞাসা করো যে ভাই এক সারিতে কয়জন আছে, যেটা আমি 1764টিকে বর্গাকারে সাজাইছি, এটার বর্গমূল হচ্ছে আমার এক সারিতে চারা গাছের সংখ্যা। তাহলে দেখো 1764, বর্গমূল কিভাবে করবো, জোড়া মিলাবা, এখানে কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 16, তাই না? 4 4 16, তাহলে এই যে 16 বর্গমূল কত, 4। বিয়োগ করলে এখানে পাবো 1, 4 এর ডাবল হচ্ছে, এই যে জোড়া নামাও 64, 4 এর ডাবল হচ্ছে কি 8। এখন 8 এর সাথে কত গুণ করলে অ্যান্সার হবে, আমি আগে থেকে যদি দেখিনি 2, যে 42 যেহেতু অ্যান্সার আসবে, তো তাহলে এখানে আমি 2 মিলাবো। ঠিক আছে, 2 মিলালে আসবে 164, কত বসেছে 2 হচ্ছে 0। তার মানে আমার এক সারিতে চারা গাছের সংখ্যা 42, এক সারিতে চারা গাছ সংখ্যা সমান সমান 42টি। বলো এইটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এখন দেখো 13 নম্বর অঙ্কটা, আজকের লাস্ট অঙ্ক তোমাদের, কারণ নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখানে বলতেছে একটা সমবায় সমিতির সদস্য ছিল, যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে। আচ্ছা, এইখানে এটা খেয়াল করো, তত 20 টাকা করে, তত 20 মানে এখানে বোঝানো হচ্ছে যতজন সদস্য হবে তার সাথে 20 গুণ হবে। ঠিক আছে, যত তত, ঠিক আছে, যে জিনিসটা হচ্ছে এরকম, এখানে যত তত 20। যদি মনে করো যে এখানে একজন সদস্য থাকে, তাহলে কয় টাকা করে দিচ্ছে, 20 টাকা, তাহলে 1 × 20 টাকা করে দিচ্ছে সবাই, 20। যদি এখানে 2 জন সদস্য থাকে, তাহলে 2 × 20 মানে কত, 40 হয়ে যাবে। তার মানে এখানে যতজন স্টুডেন্ট হবে, স্টুডেন্ট না সদস্য হবে, যত ওই 20 এর সাথে তত গুণ হবে। ঠিক আছে, যতজন সদস্য 20 এর সাথে তত গুণ হবে, একটুকু তো ক্লিয়ার। আচ্ছা, তো সবাই চাঁদা দিল, তো চাঁদা দেওয়ায় মোট চাঁদা হইল হচ্ছে এত টাকা। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে, একটু বলতে পারো ভাই কেমন কেমন জানি, তাই না? আচ্ছা, তো দেখো এটা যদি আমি সমাধান করতে চাই, তোমার আসলে লাগবেটা কি বলতো, তোমার লাগবে ওই সমিতির সদস্য সংখ্যা, বাট সদস্য সংখ্যা দেওয়া নাই, বাট সদস্য সংখ্যাকে ধরে তোমাকে কিন্তু একটা হিসাব করতে হবে। সদস্য সংখ্যা দেওয়া নাই, কিন্তু সদস্য সংখ্যা ধরে তোমাকে একটা হিসাবের একটা ফলাফল দেওয়া, এইসব ক্ষেত্রে আমরা কিন্তু বাধ্য হয়ে লিখি যে ধরি সদস্য সংখ্যা কজন সদস্য। ঠিক
ঠিক আছে। আচ্ছা এখন কি বলছে, মোট চাঁদা আসছে 2480 টাকা। বাট ওয়েট, একজন কয় টাকা করে দিচ্ছে বলো তো? আমাকে বলছে ওই সমিতির যতজন সদস্য, আমরা তো বলছি সদস্য হচ্ছে ক, তো প্রত্যেকে একজন মিলে নাকি টাকা দিছে, একজনের টাকা দিছে, একজন হচ্ছে তত 20 টাকা, মানে এই যে ক ইন্টু 20 টাকা। তার মানে আমরা বলতে পারি যে একজনে চাঁদা দেয়, হ্যাঁ একজনে চাঁদা দেয় ক এর সাথে 20 গুণ, মানে আমরা এখানে লিখতে পারি 20 ক টাকা। তোমরা তো এরকম গুণ টুন করতেই পারো। এখন বলছে চাঁদা দেয় মোট চাঁদা যেটা, এটা হচ্ছে 20,480 টাকা মোট চাঁদা। আচ্ছা একজনে দিছে হচ্ছে 20 ক টাকা, তাহলে মোট টাকা আমরা কিভাবে পাবো? আমার ধরে না হচ্ছে আমাদের এখানে 5 জন শিক্ষার্থী আছে, 5 জন আছে। এখন একজনে দিছে ধরো হচ্ছে গিয়ে 10 টাকা, তাহলে মোট টাকা আমরা কিভাবে পাবো? যে 5 জনে কত দিছে, তাই না? যে 10 এর সাথে আমরা 5 গুণ করলেই পেয়ে যাবো হচ্ছে 50। তো দেখো তুমি বলছো একজনের টাকা দিচ্ছে যে 20 ক টাকা, আর আমার মোট সদস্য তো আমরা বলেই দিছি কজন, তাহলে কজনে চাঁদা দেয় 20 ক, এটার সাথে আবার এটা ক গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো সেম সেম জিনিস গুণ হচ্ছে ক ক, এটাকে আমরা বর্গের ফর্মেটে লিখতে পারি 20 ইন্টু ক স্কয়ার এত টাকা। এটা হচ্ছে কি আমাদের মোট চাঁদা হওয়া উচিত, মোট চাঁদা পরিমাণ হওয়া উচিত। সবাই টাকা দিতেছে তাই না, 20 কজনে টাকা দিয়ে দিচ্ছে এত টাকা। বাট প্রশ্ন বলছে যে মোট চাঁদা নাকি হচ্ছে 20,480। তার মানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই 20 ক স্কয়ার এটা কত বলো? এটা হচ্ছে আমাদের 20,480, 20,480। ওকে, আমাদের অঙ্কে আমরা খুঁজতেছি কি? আমরা কিন্তু খুঁজতেছি ওই সমিতির সদস্য সংখ্যা, যে ক, ক এর মান বের করাটাই হচ্ছে তোমার অ্যান্সার, ক এর মান বের করাটাই হচ্ছে অ্যান্সার। তো তোমরা দেখো এই ক স্কয়ারের সাথে 20 গুণ আছে, তার মানে শুধু ক স্কয়ার কি লেখা যাবে? এই 20 বলতো কি হয়, আমার এখানে যে সংখ্যা থাকে আমার দুই পাশে, এখানে যেহেতু 20 গুণ আছে এই পাশে গেলে আমরা কি করি? ভাগ করি। যদিও এটা ম্যাথমেটিক্যালি সঠিক কথা না, সঠিক কথা হচ্ছে দুই পাশেই 20 দ্বারা ভাগ করা লাগে। বাট আমরা কি শিখে আসছি ছোটকালে, এখানে যেটা গুণ আকার আছে ওই পাশে পাঠালে এটা ভাগ আকারে চলে যায়। তাহলে 20,480 ডিভাইডেড বাই 20, এটা করলে কত আসবে বলো? দুই শূন্য 480, ঠিক আছে, ভাগ 20, এটা করলে আসবে হচ্ছে 1024। তোমরা এখানে বা চিহ্ন দিবা, ঠিক আছে, বা কি চিহ্ন দিবা? বা চিহ্ন, বা ক স্কয়ার সমান সমান 1024, ঠিক আছে, 1024। এখন তোমার তো এখানে আছে ক স্কয়ার, বাট তোমার তো লাগবে হচ্ছে শুধু ক। কি লাগবে? শুধু ক, ঠিক আছে, বর্গ, বাট তোমার লাগবে শুধু ক। তার মানে তোমার কাছে আছে ক স্কয়ার, তার মানে এটার বর্গ, বাট তুমি খুঁজতেছো ক, মানে এটার বর্গমূল। তার মানে তুমি কি খুঁজতেছো? বর্গমূল। মানে তোমার কাছে এটা আছে ক স্কয়ার, এটা আছে বর্গ ফরম্যাটে, বাট তোমার লাগবে শুধু ক। তার মানে এটাকে বর্গমূল করলে তুমি ক পাবা। তো আমাদের যেহেতু এটা একটা সমীকরণ, আমরা দুই পাশেই বর্গমূল করতে হবে, এক পাশে করা যাবে না। দুই পাশে, এখানে যা করবা এখানেও তোমার তাই করা লাগে, উভয় পাশে বর্গমূল করে। তাহলে বর্গমূল করলে, যে মাত্র বললাম বর্গমূল করে আমরা কি শিখছি আজকে? দেখো এই যে স্কয়ার আর রুটটা কাটাকাটি, যে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে সুতরাং ক আসবে কি এই যেটার বর্গমূল 1024। এতটুকু তোমরা বুঝছো কিনা? তোমাদের জন্য যারা ছোট ক্লাস, তোমরা 7 এ আছো, তোমাদের জন্য এতটুকু দেখো বোঝা যায় কিনা, আমি আবার এক্সপ্লেন করব। তো ফার্স্টে হচ্ছে আমরা ওই বাচ্চাদের নিয়মে বের করছি 20 ক স্কয়ার মানে হচ্ছে 20,480। তা আমাকে খুঁজতে হবে ক কে। তো এই যে যাকে খুঁজতেছো ক, ওই সংবলিত যে জিনিসটুকু আছে সেটাকে এক পাশে রাখবা। তো 20 যা আছে 20 কে পাশে পাঠিয়ে দিবা। তো এখানে গুণ আকারে ছিল, এই পাশে পাঠাইলে ভাগ আকারে আসবে। তো ভাগ করে আসলো কত? 1024। এটা কত ছিল? এটা 20,000, তাই না? এখানে কত আসলো এখন? 1024। ওকে, এখন তোমার কাছে আছে বর্গের ফরম্যাটে, বা তোমার তো লাগবে শুধু ক। তার মানে বর্গ থেকে শুধু ক মানে কি? বর্গমূল করতে হবে। তো এই পাশেও বর্গমূল, এক পাশে করা মানে আর এক পাশেও বর্গমূল করতে হবে।
কারণ এখানে সমান চিহ্ন না, এই পাশে যা করবা এই পাশেও তা করবা। তো এই পাশে বর্গমূল আমরা যে মাত্র শিখছি, বর্গমূল আর স্কয়ার মিলে কি হয়ে যাবে ক, আর এটা বর্গমূল কত এখন তোমাকে খুঁজতে হবে। এটা বর্গমূল আমরা বের করতে পারি, ঠিক আছে। যে সুতরাং এখন 1 0 2 4 এটার বর্গমূল, এই যে জোড়া মিলাও, এখানে 9, 9 এর বর্গমূল কত 3, হ্যাঁ 10 এর থেকে 9 বিয়োগ কত 1, এরপর হচ্ছে 24 নামবে, তো 3 এর ডাবল কত 6, 6 এর পরে এখানে কত দিলে হয় দেখো তো, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, এই যে 2 দিলে এই যে 124। তার মানে দেখো আমরা পেয়ে গেছি, এই দেখো আমরা পেয়ে গেছি যে এই যে বর্গমূল 1 0 2 4 এর বর্গমূল হচ্ছে গিয়ে 32, আর 1 0 2 4 মানে হচ্ছে কি আমাদের সমিতির সদস্য সংখ্যা, তাই না। সুতরাং সদস্য সংখ্যা মানে ক, এভাবে লিখতে পারো যে বা ক ইকুয়াল টু হচ্ছে গিয়ে 32, তাই না। যেটা বর্গমূলটি তো আমার ক, ক হচ্ছে গিয়ে 32, তো লিখতে পারো সুতরাং সমিতির সদস্য সংখ্যা 32 জন। আজকে যে অঙ্কগুলো আমরা করলাম এই অঙ্কগুলাই তোমরা হচ্ছে আমাকে করে দেখাবা, এটাই হচ্ছে গিয়ে তোমাদের এসডব্লিউ, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে নতুন একটু ভাষা আসছে, তো এই কারণে আমি এক ক্লাসে সব এই ম্যাথ করাই নাই, আর একটা ক্লাস নিব, বাট এতটুকু তোমরা বুঝছো কিনা, ঠিক আছে। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা। দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফিজ।